হ্যালো স্টুডেন্ট, আমি অমিত তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা এবছর ক্লাস 11-এ পড়ছো অর্থাৎ সেমিস্টার 1 এবং যারা কমার্স নিয়ে পড়ছো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তাদের বিজনেস স্টাডি একটা সাবজেক্ট। কমার্সের বিজনেস স্টাডির মধ্যে ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হলো নেচার অ্যান্ড পারপাস অফ বিজনেস, কারবারের প্রকৃতি ও উদ্দেশ্য। তো আমি প্রথম অধ্যায়টা তোমাদের সামনে তুলে ধরলাম। পরের যে টপিকটা রয়েছে সেটা হলো কারবার বা কারোবারি এবং হচ্ছে কারবারি প্রতিষ্ঠান, মানে বিজনেস অর্গানাইজেশন এবং হচ্ছে নন বিজনেস অর্গানাইজেশন। বলছে যে দেখো, যে সমস্ত প্রতিষ্ঠান মানুষের অভাব মোচনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালায়, তার বিনিময়ে নিজেরাও মুনাফা অর্জন করে। এইটা কিন্তু খুব বড় একটা ভাইটাল পয়েন্ট। কি করছে? অভাব মোচনের মাধ্যমে মুনাফা অর্জন করছে, তাদেরকে আমরা কি বলবো? কারবারি প্রতিষ্ঠান বলতে পারলাম। যেমন হচ্ছে কি মারুতি সুজুকি, তোমরা জানো মারুতি গাড়ি, মাদার ডেয়ারি, ঠিক আছে, টাটা স্টিল, ঠিক আছে, তো সিএসসি লিমিটেড, ঠিক আছে, জিও, ঠিক আছে। তো এরকম যে কোম্পানিগুলো রয়েছে এরা কি করছে? মানুষের অভাব পূরণ করছে। সিএসসি আজকে দেখো ইলেকট্রিসিটি দিচ্ছে, কিন্তু তার সাথে সাথে কি করছে? মুনাফা অর্জন করছে। ঠিক। আবার যে সমস্ত প্রতিষ্ঠান মানুষের অভাব পূরণের জন্য সেবা প্রদান করে অথচ তাদের উদ্দেশ্য মুনাফা অর্জন করা নয়, তাদের উদ্দেশ্য হলো একদম মিনিমাম কস্টিং এ সেবা প্রদান করা, সেই সমস্ত প্রতিষ্ঠানকে আমরা কি বলবো? অকারবারি প্রতিষ্ঠান। যেমন ভারত সেবাশ্রম সংঘ, যারা কি করে? মানুষের দুঃখ, বন্যায়, কষ্টে, খরাতে সব লোকের পাশে গিয়ে দাঁড়ায়, তাদেরকে হেল্প করে। রেড ক্রস সোসাইটি, ন্যাশনাল লাইব্রেরি, ক্যালকাটা ইউনিভার্সিটি, আজকে তুমি যে বোর্ডের আন্ডারে পড়ছো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এদের উদ্দেশ্য কিন্তু অভাব পূরণ করা, মানুষের সেবা প্রদান করা, কিন্তু মুনাফা অর্জন করা এদের কিন্তু প্রধান উদ্দেশ্য নয়। ঠিক আছে, তোমার স্কুল, ঠিক আছে, এরা হলো নন বিজনেস অর্গানাইজেশন। আশা করি তোমরা সবাই বুঝে গেছো। এরপরে দেখো যে টপিকটা রয়েছে সেটা হলো কারবার, পেশা ও চাকরি, বিজনেস, প্রফেশন এবং হচ্ছে এমপ্লয়মেন্ট। এই তিনটে কিন্তু আলাদা জিনিস। কারবার কি জিনিস আমরা বুঝে গেছি, যে কি বলছে? মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রকৃতি থেকে সম্পদ আরোহণ করা, মানে প্রকৃতি থেকে একটা সম্পদকে, এক্ষুনি বললাম গাছের গুড়ি, সেটাকে কি করলো? আরোহণ করলো, করার পর সেটাকে কি করছে? ইউটিলিটি সৃষ্টি করছে, মানে তার মধ্যে উপযোগ সৃষ্টি করছে, এবং সেটাকে কি করছে? অর্থের বিনিময় উৎপাদিত পণ্য বা সেবা ভোগকারীর কাছে পৌঁছানো হলো কারবার। ওকে, ক্লিয়ার? বুঝে গেছে? যেমন হচ্ছে শিল্পপতি, ব্যবসায়ী, ব্যাংক ইত্যাদি হলো কারবারের উদাহরণ। পেশা, পেশা মানে হলো প্রফেশন। বলছে অর্জিত যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতা দ্বারা স্বাধীনভাবে সেবা পরিবেশন করাকে পেশা বলে। বলতে পারলাম? ডক্টর, ইঞ্জিনিয়ার, চার্টার অ্যাকাউন্টেন্ট, শিক্ষক, এরা হলো কিন্তু পেশা বা প্রফেশনের সাথে যুক্ত। ডাক্তার হওয়ার, উকিল হওয়ার, চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়ার যোগ্যতা রয়েছে। এদেরকে কিন্তু অভিজ্ঞতা অর্থাৎ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এদের রয়েছে। কেন? এদেরকে ইন্টার্নশিপ বা আর্টিকেলশিপ করতে হয়, তোমরা জানো। এবং এদের কিন্তু দক্ষতার দ্বারা স্বাধীনভাবে সেবা পরিবেশন করতে পারে। বলতে পারলাম? তো তাদেরকে আমরা কিন্তু পেশা বলবো। তুমি বলবে স্যার, একজন ডক্টর সে কি করছে? একটা হসপিটালে চাকরি করে, তাহলে স্যার সেটাকে আমরা পেশা বলবো না সেটাকে আমরা চাকরি বলবো? তাহলে সেটাকে আমরা চাকরি বলবো। কেন? তিনি স্বাধীনভাবে কিন্তু কাজ করছে না। তিনি যখন প্রাইভেটে, যখন নিজের বাড়িতে বা নিজের চেম্বারে তিনি যখন ট্রিটমেন্ট করছেন, তখন কিন্তু তাকে আমরা পেশা বলবো। বলতে পারলাম? আর তিনি যদি কারোর অধীনে কাজ করে তখন কিন্তু সেটা কিন্তু পেশা নয়। একজন টিচার, ধরো সে পড়াচ্ছে, যেরকম ধরো আমি তোমাদেরকে দেখো পড়াচ্ছি, সেখানে কিন্তু দেখো আমি স্বাধীনভাবে কিন্তু তোমাদেরকে পড়াচ্ছি, আমি কিন্তু কারোর আন্ডারে চাকরি করি না। ঠিক আছে, তো সেটা আমার হয়ে গেল এটা প্রফেশন, টিচিং প্রফেশন। বলতে পারলাম? কিন্তু একজন স্কুলের যিনি টিচার রয়েছেন তিনি কিন্তু পেশা বা প্রফেশন নয়, তিনি কি করেন? সার্ভিস করেন, অর্থাৎ চাকরি করেন। আশা করি তোমরা বুঝে গেছো প্রফেশন আর চাকরির মধ্যে পার্থক্যটা। এটা অনেকেই গুলিয়ে ফেলে। তো দেখো, পেশায় লিপ্ত হতে গেলে পেশার কিছু ফিচার্স বা বৈশিষ্ট্য রয়েছে। উচ্চ শিক্ষা, একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে গেলে তোমাকে পড়াশোনা অতি অবশ্যই করতে হবে। তোমাকে আদর্শ মেনে কাজ করতে হবে, পেশাদারি কিছু আদর্শ রয়েছে, সেই আদর্শ বিধি তোমাকে মানতেই হবে। স্বাধীনভাবে কাজ করতে পারে, ঠিক আছে, কারোর অধীনে নয়। আইনত স্বীকৃতি, এই পেশার দেখো সেবা প্রদান যারা করে সেটা আইনত স্বীকৃতির দরকার আছে। অর্থাৎ তুমি ডাক্তার, সেটা আইনত হতে হবে। তুমি নিজে নিজে বলে আমি ডাক্তার হয়ে গেছি, এটা হতে পারে। তুমি নিজে নিজে বললে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নয়, আইনত তোমাকে স্বীকৃতি পেতে হবে যে তুমি ডাক্তার, তুমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তুমি লয়ার। বিজ্ঞাপন, এখানে পেশাদার তাদের কিন্তু সেবার বিজ্ঞাপন দিতে পারে না। চাকরি তো আমরা একটু আগেই বললাম নির্ধারিত বেতন। দেখো, পেশার ক্ষেত্রে কিন্তু কোনো নির্ধারিত কোনো বেতন বা কোনো কিন্তু অ্যামাউন্ট অর্থ নেই। আজকে একজন সে তো স্বাধীন, সে যত কাজ করলো, ধরো প্রচুর টাকা পেলো, সে কাজ করলো না, সে টাকা পেলো না। কিন্তু চাকরির ক্ষেত্রে কি হচ্ছে? নির্ধারিত বেতন, নির্ধারিত মানে আগে থেকে ফিক্সড, যে তুমি মাস গেলে এত টাকা পাবে।
বেতন বা মজুরির বিনিময়ে চুক্তির শর্তানুসারে মালিকের নির্দেশে যারা কাজ করেন তাদেরকে আমরা কি বলবো, চাকরি। বলতে পারলাম? তাহলে কি কি থাকবে? নির্ধারিত থাকবে বেতন, চুক্তি থাকবে যে তোমার সঙ্গে একটা কন্ট্রাক্ট পেপারে সাইন হবে যে তুমি এতদিন এই অফিসে কাজ করতে পারবে, ঠিক আছে, এই এত বছর বয়সে কি তোমাকে রিটার্ন নিতে হবে, এরকম একটা চুক্তিপত্র থাকবে, তোমার মাইনে এত হবে, এবং মালিকের যা যা নির্দেশ দেবে, অর্থাৎ মালিক যা যা অর্ডার তোমাকে দেবে সেগুলোকে পালন করতে হবে। তো এটাকে আমরা কি বলবো, চাকরি। তো চাকরির ক্ষেত্রে দেখো বৈশিষ্ট্য হচ্ছে কি, নিয়োগকর্তা ও কর্মচারীর মধ্যে একটা সম্পর্ক থাকবে, মানে যিনি চাকরি দিচ্ছেন তাকে আমরা কি বলছি, নিয়োগকর্তা, আর যিনি চাকরি করছেন তাকে আমরা কি বলছি, কর্মচারী। তো এই দুজনের মধ্যে একটা রিলেশন থাকতেই হবে, সেটা লিখিত হতে পারে আবার মৌখিকও হতে পারে, তাই না? নিয়োগের চুক্তি, একটা কন্ট্রাক্ট পেপার থাকবে, সেই চুক্তিপত্রে লেখা থাকবে যে ছোটখাটো প্রতিষ্ঠানের ক্ষেত্রে চুক্তি কিন্তু মৌখিকও হতে পারে, এবং সেখানে কিছু শর্তাবলী দেওয়া থাকে যে তোমাকে কতক্ষণ ডিউটি আওয়ার্স, ওভার টাইম করলে তুমি কত টাকা পাবে, তোমার মাস গেলে তুমি কত টাকা পাচ্ছ, তুমি পিএফ, ইএসআই, গ্র্যাচুইটি তুমি পাবে কি পাবে না, এগুলো সবকিছু নিয়োগ চুক্তির মধ্যে লেখা থাকে। পারিশ্রমিক, দেখো এই চাকরির ক্ষেত্রে কিন্তু তুমি একটা পারিশ্রমিক পাবে, সেটা কিন্তু ওই কন্ট্রাক্ট পেপারে লেখা থাকে, সেটা হতে পারে 15 দিন অন্তর, সেটা হতে পারে উইকলি, হতে পারে হচ্ছে মান্থলি। তো বেতন পাবে, বোনাস পাবে, ঠিক আছে, এবং হচ্ছে দেখো বেতন পূরক মানে পারকিউজিটস। পারকিউজিটস মানে হচ্ছে ধরো তুমি টাকার পরিবর্তে ধরো যখন কোনো একটা জিনিস দেওয়া হচ্ছে, মানে ধরো তোমাকে কারবার থেকে মানে মালিক তোমাকে একটা মোবাইল ফোন দিল, ঠিক আছে, ব্যবহার করার জন্য, সেটা হয়ে গেল কি, পারকিউজিটস। তোমাকে মালিক থাকার জন্য একটা কোয়ার্টার্স দিল, তাহলে সেটা হয়ে গেল পারকিউজিটস। আর যখন টাকা দিচ্ছে তখন সেটাকে আমরা কি বলছি, অ্যালাউন্স। ওকে, বলতে পারলাম? শিক্ষাগত যোগ্যতা, চাকরি করতে গেলে তোমার অতি অবশ্যই একটা শিক্ষাগত যোগ্যতার দরকার, না হলে তুমি চাকরি করতে পারবে না। নির্দিষ্ট সময়সীমা, একটা সময়সীমার পর চাকরি থেকে তোমাকে কি করতে হবে, রিটায়ারমেন্ট নিতে হবে, আর অবসরে কিন্তু সময় থাকবে। বলতে পারলাম? আর নির্দিষ্ট সময়সীমা বলতে গেলে এখানে যেটা বলেছে প্রতিদিন কাজের নির্দিষ্ট সময়সীমাকে বোঝাচ্ছে, আর অবসরের সময় বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো রিটায়ারমেন্টের সময়টা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তাহলে দেখো কারবার আর পেশার মধ্যে পার্থক্য কি বলছে। কারবার উচ্চশিক্ষা না হলেও যে কেউ কারবার করতে পারে, মানে পড়াশোনা না জানলেও কিন্তু দেখবে যারা ম্যাক্সিমাম যারা বিজনেসম্যান তারা কিন্তু খুব বেশি এডুকেটেড নয়, তারা কিন্তু খুব ভালো ব্যবসা করে, কিন্তু পেশায় তোমাকে লিপ্ত হতে গেলে উচ্চশিক্ষা এবং বিশেষ প্রশিক্ষণের দরকার হয়। ধরো তুমি বলছো বিশেষ প্রশিক্ষণ বলতে গেলে, ধরো আজকে কেউ যদি কম্পিউটারের টিচার হয়, তাহলে তিনি যদি কম্পিউটার পড়েন তাহলে তাকে কম্পিউটারটা তাকে আলাদাভাবে তাকে শিখতে হচ্ছে। বলতে পারলাম? সমিতির অন্তর্ভুক্ত, কারবার করতে গেলে তোমাকে কোনো সমিতির আন্ডারে থাকতে হবে না, বাট পেশা কিন্তু তোমাকে কিন্তু একটা সমিতির সভ্য হওয়া বাধ্যতামূলক। যেরকম দেখো যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয় তাদেরও কিন্তু একটা অ্যাসোসিয়েশন রয়েছে, যারা লয়ার হয় তাদের একটা বার কাউন্সিল রয়েছে, ডাক্তারদেরও একটা সমিতি রয়েছে। ঝুঁকি, কারবারে কিন্তু কারবারি কার্যকলাপে ঝুঁকি রয়েছে, পেশায় কিন্তু আর্থিক ঝুঁকি নেই বললেই চলে। হস্তান্তর যোগ্যতা, কারবার একটা সময় পর যদি কারবার কেউ যদি না চালাতে পারে, সে তার কারবারটাকে তার ছেলে মেয়ের হাতে, কারোর হাতে সেটাকে হস্তান্তর করতে পারে, কিন্তু পেশাগত যোগ্যতা কখনো হস্তান্তর করা যায় না। কেন? তার তো বুদ্ধি, তার নিজের দক্ষতা, সেই দক্ষতা বুদ্ধি, তার পড়াশোনা, সেটা কি করে কাউকে ট্রান্সফার করবে, তাই না? তো পেশাগত যোগ্যতা কিন্তু কখনো হস্তান্তর করা যায় না। আচ্ছা, কর্মদক্ষতার লোক পেলেও অন্য সহায়তা নিয়ে কারবার চালানো যায়, তাই না? ধরো আমি চালাতে পারছি না, আমি লোক রেখে দিলাম, ঠিক আছে, আমি জাস্ট বসে বসে দেখছি, তাহলেও কিন্তু কারবার চালানো যায়। কিন্তু পেশাতে কর্মদক্ষতার লোক পেলে পেশায় কিন্তু আর থাকা যায় না। বলতে পারলাম? বয়স বেড়ে গেছে, হাত কাঁপছে, তাহলে সে কি আর মানে কোর্টে গিয়ে কেস লড়তে পারবে? সে কি আর ডাক্তারে গিয়ে কোনো একটা বড় মেজর ওটি কি করতে পারবে? সে আর পারবে না, তাই না? উদ্দেশ্য, এখানে উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করাই হলো কারবারের মেইন উদ্দেশ্য, সেবা প্রদান করাই হলো পেশার মেইন উদ্দেশ্য। আবার কারবার আর পেশার মধ্যে কিছু সাদৃশ্য রয়েছে, যেমন আমরা দেখলাম কিছু পার্থক্য রয়েছে, সেরকম কিছু সাদৃশ্য রয়েছে। কারবার আর পেশা দুটোই কিন্তু মানুষের অভাব বোধকে নিবারণ করে, অর্থাৎ অভাব বোধকে দূর করে মানুষের, কারবারও এবং পেশাও। কারবার আর পেশা উভয় হলো অর্থ উপার্জন করে থাকে, উদ্দেশ্য হলো অর্থ উপার্জন করা। কারবার থেকেও মানুষ অর্থ উপার্জন করে এবং পেশা থেকেও কিন্তু মানুষ অর্থ উপার্জন করে থাকে। কারবার ও পেশা উভয় হচ্ছে স্বাধীন সত্তা বিশিষ্ট, অর্থাৎ কারবারও স্বাধীনতা রয়েছে। আমার মনে হলো আজকে দোকান খুলবো না, দোকান খুললাম না। আজকে মনে হলো আমি আজকে পড়াবো না, তাহলে আজকে আমি পড়ালাম না। তাহলে পেশা এবং কারবারের ক্ষেত্রে কিন্তু স্বাধীন সত্তা বিশিষ্ট। ঠিক উভয়ে অবসর গ্রহণের নির্দিষ্ট সময়সীমা নেই, অর্থাৎ এখানে কোনো রিটায়ারমেন্টের ব্যাপার নেই। যত বয়স 60 বছর, 70 বছর, 75 বছর বয়স অবধি যদি আমি মনে করি আমি বিজনেস করব বা আমি প্রফেশনের সঙ্গে রিলেটেড, তাহলে আমি কিন্তু আমার প্রফেশন বা বিজনেসকে ক্যারি অন করতে পারি। আশা করি তাহলে তোমরা এই সাদৃশ্যগুলো সবাই বুঝতে পেরে গেছো। তো চলো আমরা পরের টপিকে চলে যাই। দেখো পরের টপিকটা হচ্ছে আবার কারবার আর চাকরির মধ্যে পার্থক্য। কারবার একটু আগে আমরা যেটা বললাম উৎপাদন, বন্টন, বিনিময়ে নিযুক্ত থাকে। চাকরি কিন্তু কেবলমাত্র সেবাই পরিবেশন করে।
সত্তা, কারবারি কারোর অধীনে কাজ করে না, তাই এখানে স্বাধীন সত্তা রয়েছে। কিন্তু চাকরির ক্ষেত্রে এখানে স্বাধীন সত্তা নেই, অন্য লোকের অধীনে চাকরি করতে হয়। কারবারে কার্যকর, মালিক যতদিন ইচ্ছা ততদিন কারবার চালিয়ে যেতে পারে, কিন্তু চাকরির ক্ষেত্রে একটা নির্দিষ্ট বয়স রয়েছে, সেটা অতিক্রম করলে মানুষকে অবসর গ্রহণ করতে হয়। কারবারের ক্ষেত্রে ঝুঁকি আছে, চাকরির ক্ষেত্রে কোনো আর্থিক ঝুঁকি নেই। চাকরি চলে যাওয়ার ভয় থাকে, কিন্তু আর্থিক অর্থাৎ অর্থের দিক থেকে কোনো ঝুঁকি নেই। হস্তান্তরযোগ্য, কারবার কিন্তু প্রতিষ্ঠান হস্তান্তরযোগ্য, এর আগেও তোমাদেরকে এই পয়েন্টটাকে এক্সপ্লেন করেছি। চাকরি কিন্তু কখনো হস্তান্তরযোগ্য নয়, ঠিক আছে? চাকরি কিন্তু আমি মনে হলো যে আমি এই চাকরিটা করবো না, আমি এই চাকরিটা আমার রিলেটিভকে দিয়ে দেবো, এরকম হতে পারে না, তাই না? তুমি তোমার দক্ষতা, তোমার পড়াশোনা দিয়ে তুমি চাকরিটা পেয়েছো, সেটা তো তোমার অন্য কারণ নাও থাকতে পারে, তো তুমি সেটাকে হস্তান্তর করতে পারো না। পারিশ্রমিক, কারবারে মুনাফা অর্জন করে, ঠিক আছে? পারিশ্রমিক হচ্ছে মুনাফার মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে, আর এখানে হচ্ছে বেতন বা মজুরির মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে। আয়, কারবারে আয় বা মুনাফা পরিমাণ নির্দিষ্ট নয়, অর্থাৎ তুমি কত আয় হবে বা মুনাফা হবে সেটা কোনো ফিক্স নেই, সেটা কমও হতে পারে বেশি হতে পারে। কিন্তু চাকরির ক্ষেত্রে আয়ের পরিমাণ নির্দিষ্ট, যে আমি মাসে গেলে 20,000 টাকা মাইনে পাই, তাহলে আমি 20,000 টাকাই মাইনে পাবো। ওকে, বলতে পারলাম? আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। দেখো এখানে কিছু উদাহরণ দেওয়া রয়েছে, যেরকম হচ্ছে কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকা, এরা সবাই কি করছে, বেতনের বিনিময়ে কারোর অন্যের অধীনে কাজ করছে, ঠিক আছে? ঝুঁকি বহন করে না, সেক্ষেত্রে এরা হলো কি চাকরিজীবী। বলতে পারলাম? তার মানে তুমি দেখো কলেজের অধ্যক্ষ মানে তোমাদের স্কুলে যিনি টিচার রয়েছেন বা হেড স্যার রয়েছেন, তারা কি করছে, চাকরিজীবী। আবার হসপিটালে যারা সেবিকা, ডাক্তার বা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, বা ক্লাবে নিযুক্ত কোনো কোচ আছে, তারা কিন্তু প্রত্যেকেই পেশাগত সমিতির সভ্য এবং সমিতির আচরণ বিধি মেনে চলেন, কিন্তু এই মুহূর্তে বেতনের বিনিময়ে সেবা পরিবেশন করছে। বলতে পারলাম? তার মানে কি, দেখো এরা কিন্তু পেশা হলেও, পেশাদারি মানে পেশাগত সমিতি সভ্য হলেও, বা এরা হচ্ছে পুরোটাই পেশা হলেও, কিন্তু এরা কারোর অধীনে মানে বেতনের পরিবর্তে এরা কাজ করছে, দ্যাটস ওয়াই এরা কিন্তু হয়ে গেল চাকরিজীবী। আবার যারা স্বাধীনভাবে কোনো ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কোনো খেলাধুলার কোচ, ঠিক আছে, কারোর অধীনে কাজ না করে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে, তাদেরকে কিন্তু আমরা কি বলছি, পেশা। বলতে পারলাম? মুদিখানার দোকান, দোকানদার, খুচরো, পাইকারি, বস্ত্র ব্যবসায়ী, এটা তোমরা বুঝে গেছো, এটা হয়ে গেল কারবার বা বিজনেস, ঠিক আছে? এটা কারবারি বলা হয়। বাস, লরি, ট্যাক্সির মালিক, রেস্তোরাঁর মালিক, এরা কি করছে, অর্থের বিনিময়ে ঝুঁকি বহন করে মুনাফার আশায়, তার জন্য এরাও কারবারি। আর নিলামদার, আড়তদার, ক্রয় বিক্রয় প্রতিনিধি, ঠিক আছে, এরাও হয়ে গেল কারবারি। কেন? এদেরও অর্থের বিনিময়ে সেবা প্রদান করে এবং এরা হচ্ছে মিডিল ম্যান। বলতে পারলাম? এরা মাঝখানে থেকে, ক্রেতা ও বিক্রেতার মাঝখানে থেকে একটা কমিশন নিয়ে থাকে, দ্যাটস ওয়াই এরাও হয়ে গেল কিন্তু কারবারি। কারবারে মুনাফা, কারবারে মুনাফা কিন্তু একটা বড় পার্ট, কারণ যদি একটা কারবার দিনের পর দিন প্রফিট ছাড়াই যদি কারবার করে, তাহলে কিন্তু সেই ব্যবসা বেশি দিন চলতে পারে না। বলতে পারলাম? তাহলে অতি অবশ্যই কিন্তু মুনাফা অর্জন করা খুব দরকার। দেখো তো মুনাফাকে দু রকম ভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে মোট মুনাফা আর একটা হলো নিট মুনাফা। বলছে মোট মুনাফা মানে মোট আয় থেকে মোট ব্যয় যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো, মুনাফা পাবো। অর্থাৎ তোমার টোটাল ইনকাম কত হয়েছে, সেখান থেকে তুমি টোটাল খরচা কত করেছো, সেটাকে যখন আমরা ইনকাম থেকে যখন আমরা খরচা বাদ দেবো, তখন আমরা কি পাবো, মুনাফা পাবো। আর মোট মুনাফা বা গ্রস প্রফিট কাকে বলছে, যখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়কে বাদ দিলে অবশিষ্ট যেটা থাকে, সেটাকে আমরা কি বলছি, মোট মুনাফা বা গ্রস প্রফিট। গ্রস প্রফিট কি বলছে, বিক্রয় মূল্য, অর্থাৎ তুমি যেটা বিক্রি করলে, ধরো তুমি সেলস করেছো 1,00,000 টাকা, আর তোমার উৎপাদন করতে তোমার খরচা হয়েছে 50,000 টাকা, তাহলে তোমার গ্রস প্রফিট কত হলো, 50,000 টাকা। এইবার সেই মালটাকে বিক্রি করতে তোমার কিছু অপ্রত্যক্ষ ব্যয় হয়েছে, মানে ইনডিরেক্ট এক্সপেন্সেস হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট করেছো, গাড়ি ভাড়া লেগেছে, স্যালারি দিয়েছো, তাহলে সেই খরচাগুলোকে যখন আবার মোট মুনাফা থেকে যখন আমরা বিয়োগ দিচ্ছি বা বাদ দিচ্ছি, তখন সেটাকে আমরা কি বলছি, নেট প্রফিট বা নিট মুনাফা। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তো কারবারে মুনাফার না কিছু রুলস আছে, মানে ভূমিকা রয়েছে। অনুপ্রেরণা, মানে ধর একটা কারবার দিনের পর দিন লসে রান করছে, মালিক কি আর অনুপ্রেরণা পাবে বা মোটিভেশন পাবে? কারবার কিন্তু বন্ধ হয়ে যাবে। আভ্যন্তরীণ মূলধনের উৎস, অর্থাৎ দেখো আজকে একটা তো ব্যবসা চালাতে গেলে ক্যাপিটালের দরকার লাগে, সেই ক্যাপিটালটা তো মালিক প্রথমে দিয়েছিল, কিন্তু রেগুলার রিকারিং খরচার জন্য, ঠিক আছে, বা কারবারকে আরো বড় করার জন্য মুনাফার দরকার লাগে। সেই মুনাফা বা সেই মুনাফাটা কি হয়ে যাচ্ছে, ইন্টারনাল ক্যাপিটাল হিসাবে কিন্তু কাজ করছে। বলতে পারলাম? অস্তিত্ব রক্ষা, আজকে যদি মুনাফা অর্জন না করে তাহলে ব্যবসাটা চলবে না, তাহলে অস্তিত্ব সংকটে পড়ে যাবে। দক্ষতার বৃদ্ধির জন্য লাগে, আজকে ধরো নতুন নতুন মেশিনারি আসছে, নতুন নতুন নলেজ তোমাকে গ্যাদার করতে হবে, তার জন্য তোমাকে ট্রেনিং নিতে হবে,
তবে লেবারদেরকে তুমি দক্ষতা বৃদ্ধি করতে পারবে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মূলধন না আসলে তুমি কিন্তু সেই ব্যবসার উন্নতি করতে পারবে না, তাই না? সেই ব্যবসায় তুমি টেকনোলজিকে ইনভলভ করতে পারবে না, কেন টেকনোলজি আনতে গেলে তোমাকে আরো টাকা ইনভেস্ট করতে হবে, তাই না? তো উন্নতি বজায় রাখা, একটা ধরো উন্নতি হচ্ছে, সেটাকে কন্টিনিউ গ্রোথটাকে রাখার জন্য মূলধন খুব দরকার, ঠিক আছে? সম্মান আদায়ের জন্য আজকে যদি ব্যবসা থেকে যদি প্রফিট না হয়, তুমি আস্তে আস্তে পিছিয়ে পড়বে। তো পিছিয়ে পড়লে কি হবে, সমাজে তোমাকে কেউ আর সম্মান দেবে না, বলবে তো ও ব্যবসা ভালো চলে না। এরকম অনেক ব্যবসা রয়েছে, আমি নাম নিলাম না, ঠিক আছে? আমি একটু আগে নাম নিয়েছিলাম কোনো একটা পরিবারে, তাদের কিন্তু দু ভাই, একজনের ব্যবসা কিন্তু সসম্মানের সাথে চলছে, তোমরা জানো তার ছেলের বিয়েতে কত কত সেলিব্রিটি গেছে, কিন্তু আর এক ভাইয়ের ব্যবসা কিন্তু সেই লেভেলে কিন্তু যাচ্ছে না, তার কিন্তু সম্মানটা অনেকটাই ডাউন, তাই না? তো সমৃদ্ধির জন্য, ঠিক আছে, প্রসপারিটি প্রত্যেকটা মানুষ চায়, প্রত্যেকটা উদ্যোক্তাই চায় যে তার লাইফে সমৃদ্ধি হোক, ঠিক আছে, তার র্যালিস লাইফ লিড করতে পারুক। তার জন্য কিন্তু মুনাফা অর্জন করা অতি অবশ্যই দরকার, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।